ওবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর 95 দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল। অন্তর্বর্তী সরকার তারা যাকে খুশি তারা তাদেরকে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। আসলে কি হচ্ছে? আসলে সাধারণ মানুষকে তো আপনারা আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন। কিন্তু স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য, যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাকসাইটের নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল। ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে। এটা যেন তেন কথা নয়। একটা ওয়ারেন্টভুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে 95 দিন লুকিয়ে থেকে সে তার উড়ে গিয়ে আবার আরেকটা দেশে চলে গেছে। যদি তাদের এখানে কোনো প্রটোকল কাজ করে না থাকে, তাদের বিভিন্ন অর্গান, ভারতীয় গোয়েন্দা সংস্থার কোন যদি হস্তক্ষেপ যদি না হয়, তাহলে এটা ঘটতো না। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রশাসন জানে না, পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন, এটা আমার কাছে বোধগম্য না। অবশেষে বেরিয়ে আসলো ওবায়দুল কাদের এতদিন কোথায় লুকিয়েছিল। ওবায়দুল কাদেরকে কে সাহায্য করেছে দেশ থেকে পালিয়ে যেতে? আপনারা অবাক হয়ে যাবেন এইসবের পিছনে মূল অপরাধীকে দেখলে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার করব। আপনারা তো সবাই জানেন পুলিশ কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে খুঁজছিল। এখন আমরা কি শুনতে পাচ্ছি, সে নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, দেশের মধ্যে যে এই অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে, কিছুদিন পরপরই একটা করে ঝামেলা হচ্ছে এবং সেই ঝামেলার জন্য অনেকের কিন্তু প্রাণও হারাচ্ছে। এই ঝামেলাগুলোর পিছনে কে রয়েছে এইটাও কিন্তু এই ভিডিওতে প্রকাশ করব আপনাদের সামনে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে আমি আবারও বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। তাকে বলতেছে সে নাকি অনেক ষড়যন্ত্রের সাথে রয়েছে, সে নাকি অনেক খারাপ কাজ করতেছে দেশের মধ্যে, সে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে না। এইসব নিয়েও কিন্তু আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করব আসিফ স্যারের বিষয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই ভিডিওর মাধ্যমেই অনেক প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিব। এই নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব। ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এখন আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এইসব বিষয়ে দেখলে। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন। এই যে দেখুন, হাসিনা পলায়নের আগে গোপনে দেশ ছেড়ে ভারতে চলে যায় ওবায়দুল কাদের। গণমাধ্যমের কল্যাণে এমন খবরই শুনেছিল দেশবাসী। অথচ হঠাৎই এলো ভিন্ন খবর, হাসিনার আগে দূরে থাক। হাসিনা পালানোর 3 মাস পরও দেশ ছাড়তে পারেনি কাদের। আওয়ামী সরকার পতনে 3 মাস 3 দিন পর অবশেষে গত 8 নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই দোসর। এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ। চারিদিকে প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের? প্রায় 100 দিন সময় পেলেও ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করতে পারেনি? এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ঘাড়ে। অনেকে প্রশ্ন তুলেছেন, আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল, নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল? আরো বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে, সেটা নিয়ে 5 আগস্টের পর থেকেই আলোচনা ছিল। অবশেষে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও 3 মাস সে দেশেই আত্মগোপনে ছিল। গত 8 নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী 3 মাস ওবায়দুল কাদের দেশে ছিল, এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আত্মীতে ছিল। অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায়। বর্তমানে কাদের সেখানেই আছে। এখন কথা হলো, কাদেরের মতো কালপ্রিট কিভাবে এতদিন দেশে আত্মগোপনে ছিল, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত জুলাই আগস্টে যত ছাত্র জনতা প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের, কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল।
ছাত্র জনতাকে সে বিএনপি জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল। যখন তার সন্ত্রাসীরা ফেল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল। এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপী হতে পারে, অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ডক্টর ইউনূসের সরকার। এখানে ডক্টর ইউনূসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের। কারণ একজন ডক্টর ইউনূসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না, তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না। এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল, তারপর আবার কাদেরের ঘটনা সামনে আসায় গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে। অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের, যদিও তথ্য প্রমাণ ছাড়া এমন বয়ান দেওয়া ঠিক না। তবে এই বয়ান একেবারেই অযৌক্তিক না। নজরুলের সাম্প্রতিক কার্যক্রমে তাকে সন্দেহ করাও অস্বাভাবিক না। আবার নজরুল নয়, কাদের সেনাবাহিনীর আশ্রয়েও থাকতে পারেন। তবে এ নিয়ে সরকার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না। সরকারের একটা পক্ষ থেকে বলা হয়েছে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না, সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত। আরেকটা পক্ষ বলছে কাদের দেশে ছিলেন সেই প্রমাণ নেই। এই যখন পরিস্থিতি, ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে আগামী 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের গত 3 মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ ছেড়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা দেওয়া হোক। এ বিষয়ে আসিফ নজরুলের কোনো বয়ান এখনো আসেনি। তবে নজরুলের দলের লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কাদের 3 মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। মানে দেখুন, তার কথার টিউনই অন্যরকম। একটা পক্ষ যেখানে নমনীয়ভাবে বলছে কাদের দেশে থাকলেও সরকার জানত না, সেখানে শফিকুল সরাসরি প্রমাণ নিয়ে বিষয়টি উড়িয়ে দিতে চাচ্ছে। এই ভদ্রলোককেও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারতীয় এজেন্ডার বলে জানিয়েছেন, মানে নজরুলের দলের লোক। কাদেরের বিষয়ে সে কিছু না জেনেই বলে দেয় বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় জানতেও পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সেই প্রমাণ সরকারের হাতে নেই। বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেফতার করা হতো। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন আমি আপনাদের একটি পুরস্কার দেব। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন। তবে আক্ষেপ আমাদের, কোনো সাংবাদিকও কাদেরের খোঁজ দিতে পারেনি। অথচ প্রায় 3 মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতে ছিল ওবায়দুল কাদের। সে নিরাপদে ও বেশ আরাম আয়েশে ছিল। সবুজ সংকেত পেয়ে পরে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। তবে এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না, কারণ হাসিনা নাকি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিল। হাসিনা কেন রাগ করেছে সে কথা আগে জানিয়ে দিয়েছি। আগে বলেছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি দায়ী। সেটা কেবল আমরাই মনে করছি না, এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে দায়ী করছে। কাদের আন্দোলন দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাহিরে ঠেলে দেয়। রাজপথে ছাত্রদের আন্দোলন যখন প্রকট হচ্ছিল তখন কোণঠাসা হয়ে পড়ছিল কাদের। দলীয় লোকজনও তার তীব্র সমালোচনা করতে থাকে। ছাত্রলীগের সাবেক নেতাদের ডেকেছিল আন্দোলন নিয়ে আলোচনা করতে, সেখানেও তার আচরণে ক্ষুব্ধ হয়ে নেতারা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেয়। আগস্টের শুরু থেকে ওবায়দুল কাদের দৃশ্যপটের বাহিরে চলে যায়। সূত্রমতে শেখ হাসিনা তার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়। তার পরিবর্তে জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেয়। তবে শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগের। পালাতে হয় দলীয় প্রধান সহ বেশিরভাগ নেতাকর্মীকে। টানা প্রায় 15.5 বছর দেশ শাসন করা দলটি এখনো অনেকটা ছন্নছাড়া অবস্থায় দিনাতিপাত করছে। প্রায় 2000 মানুষের মৃত্যু এবং প্রায় 30,000 মানুষকে পঙ্গু করার দায় পুরোটাই বর্তাচ্ছে দলটির উপর। এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে গত 8 নভেম্বর ভারতে পালানোর আগে ওবায়দুল কাদের সিলেটে আশ্রয়ে ছিল। সেখান থেকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায়। সেখান থেকে যায় কলকাতায়। সেখানে আওয়ামী লীগের যেসব নেতা অবস্থান করছে তাদের কারো কারো সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে তারা সবাই ভারত সরকারের আনুকূল্য পাচ্ছে। ফলে অনেকের পাসপোর্ট না থাকলেও তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না। পরিশেষে একটা তথ্য দিই, অনেকে হয়তো কাদের গ্রেফতার না হবার দায় নজরুলের উপর চাপাবেন। তবে একজন সাবেক মেজর জেনারেল টকশোতে বলেছিলেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কয়েকজন আওয়ামী লীগ টপ লেভেলের নেতা আশ্রিত আছেন। সেনাবাহিনীর অফিসাররা যে খাবার খায় তাদেরও খেতে দিচ্ছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল ওবায়দুল কাদের দেশে আছে।
নাম প্রকাশ না করে আইন শৃঙ্খলা বাহিনীর একজন লোক বলেছিল ওবায়দুল কাদের দেশে আছে, কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি। এই তথ্য যারা জানে তাদের অনেকে বলছেন বাংলাদেশের প্রত্যেকটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, পুলিশের ট্রেনিং সেন্টার এবং আইনের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে রেড দেওয়া হোক এবং সরকারের দেওয়া প্রত্যেকটি বাসভবন চেক দিলে আরো অনেক আসামি খুঁজে পাওয়া যাবে। ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাকসাইটের নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল। যাদেরকে ধরা হচ্ছে তার মধ্যে 2-4-5 জন ছাড়া বাকিটা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু শেখ হাসিনা কথা বাদে দিলাম যে তিনি গেছেন, কিন্তু এরপরের সারির যারা তারা কোথায়, এটা হলো একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নেই। একটা বিতর্ক আছে যে 626 জন সেনানিবাসে ছিল, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে সেনানিবাস থেকে বের করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন যে তাহলে কি কোনো যোগসাজশে তাদেরকে পার করা হলো? কারা পার করলো, কেন করা হলো, কার কি স্বার্থ ছিল, এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন হচ্ছে। ঠিক ওবায়দুল কাদের ব্যাপারেও আসছে যে শেখ হাসিনা পতনের পর 3 মাস ছিলেন ওবায়দুল কাদের, দেশেই ছিলেন। তারপর তিনি চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং, সেখান থেকে কলকাতায় চলে গেছে। এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন করা হলো তো বললো যে আমরা তো জানি না, ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ। স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সেটা কিভাবে, তারই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরে ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানই পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার, এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত। তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় না। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মেশ শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে প্রথম আলো। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। উপরে সে ফারুকির বিষয়ে কিছু জানি না বললেও তলে তলে অনেক কিছু হয়ে গেছে। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও। জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন, কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনার সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছেন। প্রথমত, জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে।
1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে, তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানীর চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনেরও। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে। যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে, চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের। তাদের দাবি, নিজে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল, আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। 1.5 দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতোমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে, তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনও নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই, সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বুলি কপচাচ্ছেন। এসব করে যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনার যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। তাদের প্রত্যাশা পূরণে সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে। খোলামেলা মন্তব্য করে পাঠক সমাজও। মোহাম্মদ ইউসুফ লিখেছেন, আসিফ নজরুলকে বরখাস্ত করুন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। রাফি লিখেছেন, রক্তাক্ত বিপ্লবকে কৌশলে ব্যর্থ করার মাস্টার মাইন্ড তিনি। ক্লাসে পাঠদান আর আইন মন্ত্রণালয় পরিচালনা এক কাজ নয়। এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না। উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ যখন
এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল। সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ, এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, তবে এখানে সংখ্যায় বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনঃতদন্তে তারা কমিটি গঠন করবে, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে, আর আদালত যদি মনে করে পুনঃতদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ আদালত মানে কি, এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। এখন কি করবেন আসিফ নজরুল? অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন। এই দুজন পাল্টাপাল্টি দাবার চাল দিতে চাইছেন। তবে কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনঃতদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে। হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ, কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, ধারণা করে এই কথাটি বলছি। তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনঃতদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে। যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো, আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে। গেল একটি বিষয়। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে, অর্থাৎ সংবিধানের ৫৫ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত। তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল, মানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে গেল। অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানের নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে। আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হলো। এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক, নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করতো কিনা সন্দেহ। কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে, আবারও যদি বিএনপি মনে করে যে এই ৫৫ সংশোধনী অবৈধ না করা হয়, সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে। এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে। তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা, আমাদের কি দোষ? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আদালতের মাধ্যমে ৫৫ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই। এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো। দর্শক, এই দুটো বিষয়ের ফাঁকে আরো কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে। এক, সাম্প্রতিক সময় ডক্টর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে যে কজন উপদেষ্টা, তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল।
দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সখ্য ব্যক্তি, আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকী। এছাড়া আরো বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই। কয়েকটি সূত্র বলছে ইউনূস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয়। কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতায় রূপ নিয়েছে। অনেক উপদেষ্টা নাখোশ তার উপর, এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে প্রমাণ আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে। এবং আমরা যদি একটি ছোট্ট পারসেপশন দিয়ে বলি আপনাদের, আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে, আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছেন। ধরুন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি। আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধহয়, আমরা দেখেছি প্রবাসী আমেরিকা প্রবাসী শাহেদ আলম, এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছে। অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন, জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে। দুটো বিষয় এখানে স্পষ্ট। এক, সরকারের উপদেষ্টা হিসেবে, ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম, আওয়ামী লীগের খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্ভিকতার সাথে বাংলাদেশ চালিয়েছে, সেই ওবায়দুল কাদের, যিনি সরাসরি 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, মারার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন। সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আয়েসে নাকি 3 মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে। বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী, তথা আপনি যদি শেখ হাসিনাকে 1 নম্বর অপরাধী মনে করেন তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের 2য় নম্বর অপরাধী। এবং অনেক ক্ষেত্রে যদি তাকে আপনি 1 নম্বরও ধরেন তাও ভুল হবে না, এই জন্য যে দালালি করতে করতে, চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার, খুন খারাপি, হত্যা, রাজধানী, লুটতরাজ, মানুষকে মারা, পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা, প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা, এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব। তিনি খবরটা এখন পর্যন্ত সত্য না হোক সেটাই আমি কামনা করি, যে তিনি এই দেশেই থাকুক, দেশেই তাকে গ্রেপ্তার করা হোক, কিন্তু খবরের সত্যতা যদি ঘটে যায় তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছেন। কিন্তু আবারও আমি আশাবাদী যে তিনি যাবেন না, বা এখানে আছেন বলে আমি ধরে নিয়ে সেটা আমি আশা পোষণ করতে পারি। কিন্তু খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটা আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য অবশ্যই একটি অশনি সংকেত এবং আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। প্রশাসন জানে না, পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব, আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে 600-র মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশে আপনি আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে, কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন। কিন্তু কোনো খুনি, কোনো অপরাধী, কোনো লুটেরা, কোনো ধর্ষণকারী, কোনো হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের প্রতি সিম্পিথি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই। যদি ওই 600 লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে, এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে।
অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে, আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না। অতএব এই 600 লোকের বায়োডাটা সব আপনার কাছে আছে। এই 600 লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন। তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন, এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই বাংলাদেশ, সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, ওই 600 লোকের যেমন বিচার করতে হবে, পাশাপাশি 600 লোকের তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে। আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব, আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে, ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে, প্রত্যেককে দিতে হবে, এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে। তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো সংস্কার, আইন, নির্বাচন কোনো কিছুতে লাভ নাই, যতই আমরা খুনি, লম্পট, দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দেই। কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ, সে আবার খুন করার জন্য উদ্গ্রীব হবে। অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম, ওবায়দুল কাদেরের ইস্যুটা, এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে। এই কাণ্ডের কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। কারণ এই অভদ্র কিংবা ভদ্র, আপনি বলেন, ভদ্র তো বলার সুযোগ নেই, এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শুট করবে। এই শব্দই বলেছে যে শুট করার নির্দেশ দেওয়া হয়েছে, অতএব কেউ সামনে যেন না যায়, সামনে যেন না বের হয়। তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে। অতএব আওয়ামী লীগের এই খুনিদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই। আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না। কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে, কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে, এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না। ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই দোসরদেরকেও কিন্তু শায়েস্তা করা হবে বাংলার মাটিতে। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই। জনগণ এখন একটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার, তার ফাঁসি, এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি, এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। খুনের বদলে খুন, যারা খুন করেছে এই খুনিদেরকে কোনো ক্ষমা করার সুযোগ নেই, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। জাতির হৃদয়ের রক্তক্ষরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে। অতএব এই ইস্যুতে কোনো ছাড় নাই। এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে ছাড় হতে পারে। নির্বাচন 5 দিন আগে হবে না পরে হবে, কে কোন দল করবে, কি করবে করবে না, কে ক্ষমতায় আসবে কখন আসবে, ভিন্ন জিনিস। কিন্তু এই ফেসিবাদের দোসর যারা খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা ওই যে কি বলে আমাদের বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্ত কমিটি করতে যাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এই তদন্ত কমিটিতে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো মদতপুষ্ট ব্যক্তি দায়িত্ব পেতে পারবে না, পারবে না, পারবে না। এমন তদন্ত কমিটি করতে হবে যারা নিরপেক্ষ তদন্ত করে আমার এই ভাইদেরকে সুষ্ঠু সুন্দরভাবে তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া করবে। কারণ একদিকে 57 জন অফিসারকে ওই সময় হত্যা করেছে পরিকল্পিতভাবে, আবার একই দিকে একই জায়গায় নির্দোষ পিপলদেরকে আজকের মামলার আসামি করে তাদেরকে এই প্রায় যুগ হয়ে যাচ্ছে, 1 যুগ তাদেরকে সেখানে জুলুম করে জেলের মধ্যে বন্দী রাখছে, এবং হাজার হাজার ফ্যামিলি আজকের বিপদগ্রস্ত। অতএব এই তদন্ত কমিটির আমি সুষ্ঠু তদন্ত দাবি করি, এবং তদন্ত কমিটিকে নিশ্চয়ই একটা
সুন্দর তদন্ত কমিটি হতে হবে যারা ন্যায়নিষ্ঠার সাথে বিচার করবে। এবং আমি মনে করি এই বিডিআর বিদ্রোহের মূল সেখানেও নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের দুইটি ডিসিশন নিয়েছে। এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার ৮০,০০০ কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং আপনার পুতুল কি বলে আর একটা হচ্ছে তার যে শেখ রেহানার মেয়ে, এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই তাদের এই তদন্ত করতে হবে। এবং যে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, আবার অনেককে দোষারোপ করতেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? অনেকে বলতেছে যে উবায়দুল কাদেরকে কে সাহায্য করেছে তারা তাদের মুখে বলতেছে, অন্যদিকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশে। অন্যদিকে গতকালকে কিন্তু ইস্তেমার ময়দানের একটা বিষয় নিয়েও অনেক কথা হয়েছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।